একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, নেই জঙ্গি হামলার আশঙ্কা। যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী, সৃজনশীল। একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বিতর্কিত নির্বাচনের জন্য 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা। রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী, বললেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী করার উদ্যোগ। উত্তরায় বাসে গণছিনতাইয়ের অভিযোগ এনে এক নারীর ফেসবুক স্ট্যাটাস, সত্যতা মেলেনি বলছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে স্মৃতির মিনার সাজিয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের কাজ। এদিকে শহীদ মিনার পরিদর্শন করতে গিয়ে ডিএমপি কমিশনার জানান, দিবসটি কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই, থাকছে 4 স্তরে নিরাপত্তা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। 21শে ফেব্রুয়ারির বাকি মাত্র একদিন, বৃহস্পতিবার রাত থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা নিশ্চিতের কাজ এখন শেষ পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণে আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলেছেন, দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন বর্ণমালা। শহীদ মিনার পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানান। দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল। এদিকে রাজনৈতিক দলগুলোকে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই শ্রদ্ধা নিবেদনের জায়গায় আমরা এই শৃঙ্খলাটা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আপনাদের নেতাকর্মী যারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে আপনারা একটু আহ্বান জানাবেন যাতে সুশৃঙ্খলভাবে এই শ্রদ্ধা নিবেদনটা করা যায়। এবারের শ্রদ্ধা নিবেদনের সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলেও জানানো হয়েছে। নিরাপত্তা ইস্যুর কারণেই হয়তো স্কেডিউলটা তৈরি করেছেন আমার ধারণা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জাতীয় নারী ফুটবল দল সহ 21শে পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা, এবছর 14 ব্যক্তি নারী ফুটবল দলকে ভূষিত করা হয়েছিল 21শে পদকে। সেই পদক দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এভাবে সম্মানিত হতে পেরে নিজেদের অনুভূতির কথা জানান পদকপ্রাপ্তরা। 1971 সালে মাত্র 17 বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে উপন্যাসের চাইতে অধিক বড়। বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি। এই
এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 52 21শে ফেব্রুয়ারি আজও আমাদের প্রেরণার উৎস। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার গান প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 24শে যে তারুণ্য নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই তারুণ্য নতুন পৃথিবীর স্বপ্ন দেখে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এবারের 21শে পদক বিভিন্ন ক্ষেত্রে জাতির কৃতি সন্তানদের আরও উৎসাহ যোগাবে বলেও মত ডক্টর ইউনূসের। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে যে ডিসিরা দায়িত্ব পালন করে কারচুপি ও নিশিরাতের ভোট সহ নানা দুর্নীতি করেছেন, তাদের মধ্যে 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে শিল্প সচিব জাকিয়া সুলতানাকেও বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মফির রহমানের রিপোর্ট। বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা 33 জন কর্মকর্তাকে বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করেছে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। একই কারণে এর আগেও 12 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। এসব বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনের সময় তারা কেউ বিরোধিতা করেননি। কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসিডি রিটার্নিং অফিসার ছিল, অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব। এমন অভিযোগে 2014 ও 18 সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা 22 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে, 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল। হি ইজ নো মোর ইন দি জব, কিন্তু সে পলাতক। এরই মধ্যে যারা অবসরে গেছেন, দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। মফিউর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ভুক্তভোগী নারীর স্বামী। আর এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এদিকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শাকের আরজুর প্রতিবেদন। নারায়ণগঞ্জ র্যাব 10-এর আলোচিত সমালোচিত সাবেক কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিন। চিফ প্রসিকিউটর জানান, গুমে সিদ্ধহস্ত আলেপের বিরুদ্ধে ধর্ষণসহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক, যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে, তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়া পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে, নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। হত্যা ও নির্যাতনের ঘটনায় পুলিশের 26 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার গ্রেফতার 8 কর্মকর্তাকে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল সাবেক আইজিপির কাছে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চান। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল,
কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আলোচনায় আসেনি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। তবে জোর দেওয়া হয়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে। ওমান থেকে দেশে ফিরে সব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে দেয়া ঢাকার কূটনৈতিক চিঠির জবাব মেলেনি এখনো। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই, তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। দেশে ফিরে দ্বিপক্ষীয় সেই বৈঠকের সার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। টানাপোড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় সুসম্পর্ক তৈরিতে মনোযোগী ঢাকা দিল্লি। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। এবছর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হওয়ার কথা রয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিজস্ব সক্ষমতায় রিজার্ভের সূচক এখন ঊর্ধ্বমুখী, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় প্রয়োজন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট। আমাদের বাংলাদেশি নাগরিক ইউকেতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে সেমিনার। আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের বিশেষজ্ঞরা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রিজার্ভ বৃদ্ধির উপায়সহ ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন তারা। আমার প্রাইভেট সেক্টরের জন্য আমার লোন নিতে হবে, আমার সরকারের জন্য লোন নিতে হবে, কোনোটাই আমি সামাল দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি আমার এনবিআর এর সংস্কার ভালোভাবে না করে আমার এই রেভিনিউ জিডিপি এটা বাড়াবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রিজার্ভের নিম্নমুখী প্রবণতা এখন নেই। ব্যাংকিং খাতকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। আমাদের যে রিজার্ভের পতন সেটা তো এখন আর নাই, সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে। লিকুইডেশন বলি, মার্জার বলি, নিউ ইনভেস্টমেন্ট বলি, নতুন ইনভেস্টর বাইরে থেকে আনা হোক, সব রকমের অপশনকে রেখেই ব্যাংক রেজলিউশনের পরিকল্পনা আছে। এবার রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না বলেও আশাবাদ জানান গভর্নর। অক্টোবর ডিসেম্বরে প্রত্যেকটা আইটেম 20% বেশি বেড়েছে ইম্পোর্ট। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অস্ত্র ঠেকিয়ে রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে গণছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক নারী। তার দেয়া সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে তোলপাড়। পুলিশ বলছে, ফেসবুকে দেয়া ওই নারীর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বুধবার নাফিসা নামের এক নারীর ফেসবুক স্ট্যাটাস অবিকল তুলে ধরেন আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তি, যেখানে বলা হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসে ওঠেন ওই নারী। এরপর কয়েক ব্যক্তি বাসে উঠে ধারালো অস্ত্র দেখিয়ে বেশ কয়েকজনের মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তবে হাউস বিল্ডিং এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয় পথচারী, গণপরিবহন শ্রমিক আর প্রতিদিন ওই পথে চলাচলকারীদের সঙ্গে কথা হয় একুশের। তারা কেউ এই ঘটনা জানেন না। কালকে এদিকে কোনো আপনাদের পরিবহনে কোনো ছিনতাই হয়েছে বলতে পারেন? তবে এখানে প্রায় ছিনতাই হয় বলে জানালেন তারা। বাসের ভিতরে মানে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, গলার চেন ছিঁড়ে নিয়ে দেওয়া হয়, কানের জিনিস ছিঁড়ে নেওয়া হলো। আমাদের মাঝে অনেকটা আতঙ্ক থাকে যে আমরা ছিনতাইয়ের শিকার হই কিনা। ওই স্ট্যাটাসের সূত্র ধরে ফোনে কথা হয় ওই নারীর সঙ্গে। তিনি জানান, হাউস বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহনে অস্ত্র ঠেকিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটে চোখের পলকে। আর এই তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি একরকম চাপে পড়েছেন। প্রচার না করলেও তার এই বক্তব্যটি
21-এর কাছে সংরক্ষণ আছে। এদিকে উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাসের সংশ্লিষ্ট যারা জড়িত তাদের সাথে যোগাযোগ করি এবং আমরা নিজেরা মাঠ পর্যায়ে চেষ্টা করি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। এখন পর্যন্ত এরকম কোনো ঘটনার সঠিকতা পাওয়া যায় নাই, কিন্তু চেষ্টা অব্যাহত আছে। সব অপরাধের বিরুদ্ধে দিনে দিনে শক্ত অবস্থানে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সেই বিষয়টা আসলে আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব ছিনতাই, চাঁদাবাজি এসব প্রতিরোধের জন্য আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করছি। শুধু উত্তরা এলাকাতে গতকাল 17 জনকে গ্রেফতার করেছি। এই স্ট্যাটাস ঘিরে আলোচনা এখন মানুষের মুখে মুখে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ভারতের সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আবারও আমন্ত্রণ রাতে 21 সংবাদে। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি, নেতাকর্মীরা যেন ধৈর্য না হারান। কুমিল্লার জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে বিএনপির এই জনসভা। 16 বছর পর মুক্ত পরিবেশে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নির্বাচন দিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন। আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, তো হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান। আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর আগে সকাল থেকে লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম ও আশপাশের রাস্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর কিছুক্ষণ পরেই 21-এর প্রথম প্রহর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি, আপনি তো শহীদ মিনারে রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আমরা আসলে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রতি বছরের মতো এবছরও প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা জানি যে প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতিও থাকেন, যদিও আমরা এখনও পর্যন্ত জানি না রাষ্ট্রপতি আসবেন কি না। নিশ্চয়ই হয়তো আসবেন। আর যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন, সে কারণে আসলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। আমরা আসলে শহীদ মিনার পর্যন্ত এখনও পৌঁছাতে পারিনি, আমরা কাছাকাছি আছি। আমরা এখন আছি ঠিক শহীদ মিনারের পাশে জগন্নাথ হলের কাছাকাছি রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, কারণ এখানে নিরাপত্তার ব্যবস্থাটাকে খুব প্রাধান্য দেওয়া হয় প্রতি বছরই, এবারও তাই। তবে একটি বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত গত বছর আমরা দেখেছিলাম বা প্রতি বছরই আমরা দেখি যে আসলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন যখন প্রধান উপদেষ্টা করবেন বা সরকার প্রধান করেন, তারপর আসলে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের করবেন সে কারণে। কিন্তু এবছর আসলে আমরা এখনও ওই রকম দেখতে পাচ্ছি না যে খুব বেশি মানুষ এখনও এসেছেন, তবে আসবেন। কারণ যেহেতু আসেন প্রতি বছরই, এটি আসলে যেহেতু আমরা 52 ভাষা আন্দোলন, আজকে আমি যে ভাষায় কথা বলছি সেই বাংলা ভাষার দাবিতেই তো আসলে 1952 সালে শহীদরা রক্ত ঝরিয়েছেন এই রাজপথে। কাজেই এই ভাষার তো আসলে ভালোবাসা অন্যরকম, নিশ্চয়ই অনেকেই আসবেন। তবে যেহেতু 12:30টার পর আসলে
জনসাধারণের প্রবেশের অধিকার থাকবে, সে কারণে এখনও পর্যন্ত আসলে ওই ধরনের মানুষ আমরা দেখছি না। তবে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে, আমরা অনেকগুলো নিরাপত্তা চৌকি পেরিয়ে এখানে এসেছি। তো সব কিছু মিলিয়ে আসলে অপেক্ষা যে প্রথম প্রহর কতক্ষণ পরে আসবেন, প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে বিদেশি কূটনীতিকরা এসেছেন। কেউ কেউ আমরা দেখেছি বিদেশি কূটনীতিকরা এসেছেন, মুক্তিযোদ্ধারাও কেউ কেউ এসেছেন, ভিতরে প্রবেশ করেছেন। এখন শুধু অপেক্ষা, আসলে প্রথম প্রহর 21-এর প্রথম প্রহরের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। এরপরে নিশ্চয়ই আমি আপনাকে আরও অনেক কিছু জানাতে পারবো। স্নিগ্ধা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেখানকার সর্বশেষ প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাগারে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে জানান, এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজেই গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হবেন বলে জানান। তাকে কারাগারে পাঠাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেন ডাক্তার শফিকুর রহমান। 2014 সালে মানবতা বিরোধী অপরাধে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একতরফা নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় তিনি আক্ষেপ করে বলেন, সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে যুক্ত করা হয়নি, দলের প্রতি বৈষম্য করা হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন জিএম কাদের। এ সময় ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গড়ে উঠছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনের পরিস্থিতির উপরে। যদি আমাদেরকে সেই ধরনের কোনো পরিস্থিতির শিকার হতে হয় যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না, যেখানে নির্বাচনের নামে একটা একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা বৈধতা দেব, এই ধরনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এছাড়াও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত, এনটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বাদল, মেসার্স শুভ্র স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও পরিচালক মোহাম্মদ আবু তালহাকে সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানান, আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এনটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করে। পরস্পর যোগসাজশী, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখা থেকে টাকা আত্মসাতের অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাবনা 5 আসনের এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্সের বিরুদ্ধে 9 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও 39টি ব্যাংক হিসেবে মোট 425 কোটি টাকার বেশি অবৈধ লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোলাম ফারুক খন্দকার প্রিন্স মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়ে ফারহিন রিশতা এবং তাহসিন রাইসার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুদক। 11,34,50,000 টাকার উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখিয়ে কুয়েটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেছে তারা। ঘটনা উদ্ঘাটনে কাজ করছে তদন্ত কমিটি। বেশিরভাগের দাবি মেনে নেয় শিক্ষার্থীদের দ্রুতই ক্লাসে ফেরার আশা উপাচার্যের।
মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সকাল থেকে ফের বিক্ষোভে নামে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে প্রতীকী বিক্ষোভ করে তারা। এ সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাস, ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন। কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচিটি কুয়েটের দুর্গা বাংলা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসবো না। সংঘর্ষের ঘটনায় তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত কমিটি। এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি, 4 সদস্যের একটা তদন্ত কমিটি, যে 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে যারা দোষী এটার জন্য। শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান উপাচার্যের। গতকাল থেকেই আসলে শুরু করেছি। আমাদের হাতে ইতিমধ্যে অনেক তথ্য, অনেক কিছু এসছে। তো আমাদের একটা সুষ্ঠু তদন্ত করার স্বার্থে আসলে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমাদেরকে তদন্ত করতে হবে, যেখানে বসে করতে পারি। এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সভাপতির দাবি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে। এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনার পর আজও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করতে একটি গুপ্ত সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সভাপতি। সকল ষড়যন্ত্র গণতান্ত্রিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। কুয়েটের ভিসি ও এমসি কলেজে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় মিছিলে সমাবেশ করে সংগঠনটি। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এ সময় একসাথে কাজ করতে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে সুপরিচিত করবে বলে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য একটি গুপ্ত সংগঠন উঠে পড়ে লেগেছে। যখনই এই গুপ্ত সংগঠনটি কোনো ক্যাম্পাসে একটি অবাধে চলাফেরার সুযোগ পায়, তখনই সে তার মতো করে শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি ট্রমার মতো রেখে দেয়। রমজান উপলক্ষে বেড়েছে ভোগ্যপণ্যের আমদানি। অক্টোবর জুলাই সময়ে ভোজ্য তেল, চিনি, খেজুর ও ছোলার আমদানি বেড়েছে 20 থেকে 60% পর্যন্ত। ভ্যাট ও শুল্ক ছাড়ে সব আমদানি হওয়ায় এবার রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেটের কারণে পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে সরকারকে সতর্ক থাকার তাগিদ ভোক্তাদের। আর রমজানে অতি মুনাফার প্রবণতা থেকে সংযমের পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল আগস্টে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। হাসিনার আমলে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে শুরুতে নিত্যপণ্যের বাজার নিয়ে সমালোচনায় পড়তে হয় সরকারকে। তবে বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। সরকারের এমন উদ্যোগে খাদ্য খাতে মূল্যস্ফীতি 14% থেকে নেমে এসেছে 10.5%। যদিও সিন্ডিকেটের কারণে ভোজ্য তেল এবং চিনির দাম এখনও অনেক বেশি। এদিকে 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%, চিনি 20%, ছোলা 64%, খেজুর 23% এবং রসুন 20%। রমজানে বেশি ব্যবহার হয় এমন পণ্যের আমদানিও আগের বছরের চেয়ে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় ছোলা, মসুরের ডাল, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ায় এখনও সহনীয় মাত্রায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ও কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজির দামও কম। বেগুনের কেজি 120 থেকে নেমে 40, টমেটো 200 থেকে 30, কাঁচামরিচ 300 থেকে 80 আর আলুর কেজি 100 থেকে নেমে 20 টাকায় বিক্রি হচ্ছে। না, কাঁচামরিচের দাম কমতে আছে। গত 6 মাস আগে আপনার মালের রেট বেশি ছিল। আলু কোল্ড স্টোরে ছিল, তখন আমরা 60 টাকা 70 টাকা বেচছি। এখন তো সিজন, আলুর দাম কম, পেঁয়াজের দাম কম। সিজনাল সবজিও আমরা সিজনের সময় অনেক
দামে কিনি, বাট এইবার এই দিক থেকে ফুলকপি, বাঁধাকপি বা সিজনাল যে সবজিগুলো এগুলো অনেকটাই দাম কম। যদিও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, প্রতি কেজি গরুর মাংসের দাম উন্নীত হয়েছে 800 টাকায়। ব্যাপারী বলেন, সারা বাংলাদেশের কসাই বলেন, সবাই জানে যে এখন বর্তমানে গরুর মাংস দামটা একটু বাড়তি আছে। এমন বাস্তবতায় আসছে রমজানে সব ধরনের খাদ্য পণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ ক্রেতাদের। যদি আড়তে দাম বাড়ে 1 টাকা, এখানে বাড়ায় 5 টাকা। রমজান আইলে মনে করেন ওরা স্টক করে রাখে মাল, ব্যবসায়ীরা, এই জন্য মালের দাম একটু বৃদ্ধি হয়। সংযমের মাসে কেবল অতি মুনাফা নয়, নৈতিকতা মেনে নিয়ে পণ্য বিক্রির তাগিদ ইসলামী চিন্তাবিদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আলাল মুহতাকির, যারা এইভাবে মালকে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করার জন্য যারা চেষ্টা করে এবং করে, তাদের উপরে রব্বুল আলামিনের গজব নাজিল হয়। সার্বিক বাজারে নিয়ন্ত্রণ তদারকি বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই মূল্য যদি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে জনগণ কিন্তু নরমাল দামে তারা পেতে পারবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী সাহিত্য উৎসব। এতে অংশগ্রহণ করেছে 45টির বেশি স্কুলের 700-র বেশি শিক্ষার্থী। সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কায়সার হামিদুল হক। প্রথম দিনের আয়োজনে ছিল পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, কমিক আর্ট এবং থিম ভিত্তিক ফটোগ্রাফি। এবারের আয়োজনে শুধু ঢাকা কেন্দ্রিক স্কুলগুলো অংশগ্রহণ করলেও পরবর্তীতে দেশব্যাপী এটি পরিচালনার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব। আমাদের নেক্সট ইয়ার থেকে ইচ্ছা আছে যে আমরা পুরো বাংলাদেশে ইনভিটেশনটা ছড়াবো, যাতে আরও মানুষ আমাদের সাথে একসাথে মিলিত করে আমরা সাহিত্য চর্চাটা করতে পারি। তাদেরকে সংস্কৃতির বিভিন্ন দিকে অংশগ্রহণ করানোটা, এটা হলো আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে একটা বড় বিষয়, যে তারা যেন আমাদের কৃষ্টি সংস্কৃতি সাথে সাথে ইংরেজি সাহিত্য সেগুলোর উপরেও যেন তাদের যে পড়াশোনা সেটাকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম। অমর একুশে বইমেলার খবর। বইমেলায় সবাই যে বই কিনতে আসেন বিষয়টা এমন নয়, ঘুরতেও আসেন অনেকে, আবার অনেকে আসেন কেবল ছবি বা সেলফি তুলতে। তবে বইয়ের চেয়ে যদি ছবি সেলফি তোলাই মূল উদ্দেশ্য হয়, সেটি দৃষ্টিকটু বইকি। সিরাতাল মুস্তাকিমের রিপোর্ট। বইমেলায় দর্শনার্থীদের দেখে মনে হচ্ছে এদের বেশিরভাগই এসেছেন বইমেলায় একটা ভালো সময় কাটাতে, এবং তা কেবলমাত্র বইকেন্দ্রিক নয়। বইয়ের তুলনায় সেখানে হাত বেশি চলে যায় মোবাইল ফোনে, আর সুযোগ পেলেই উঠে যায় ছবি আর সেলফি। বিভিন্ন স্টল সুন্দর করে সাজানো, এসব স্টলের সামনে দাঁড়িয়ে বই হাতে নিয়ে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীদের বড় একটি অংশ। এসব স্টল যেন পরিণত হয়েছে ছবি তোলার হাট। তাদের অনেকেই জানেন না কি বই কিনতে এসেছেন। বিশেষ করে বই দেখতে আসছি, ঘুরতে, ঘুরা বইয়ের সাথে ছবি তুলতেছি। না কিনিনি, এমনি দেখতেছিলাম, নিব আর কি। দেখি পছন্দ হলে কিনে নিব। হ্যাঁ, তুলেছি। মেলায় অনেকেই শুধু ঘুরতে আসেন, অনেকে আসেন নিজেদের ছবি ও সেলফি তুলতে, অনেকেই আবার প্রিয় লেখকদের সঙ্গে সেলফি কিংবা ছবি নিতেও মেলায় আসেন। তবে বই মেলায় বই কেনার চেয়ে তরুণ প্রজন্মের দর্শনার্থীদের ছবি এবং সেলফি তোলার দিকে বেশি মনোযোগ দেখা যায়। হ্যাঁ, অনেক ছবি তুলছি, তো এই স্টলেই তো 2বার আসলাম আমি ছবি তুলতে। না, দেখতেছি যে বইটা ভালো লাগবে সেটা কিনবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছবি তো তুলেছি। অনেকেই শুধু ছবি তুলতে আসেন বলে জানান বিক্রয় কর্মীরা। তবে যারা ছবি তুলতে আসছেন তারাও পছন্দ হলে বই কিনছেন। তবে বেশিরভাগ দর্শনার্থী ছবি এবং সেলফি তোলার দিকে বেশি মনোযোগী। এখানে পাঠকের থেকে ছবি তোলার মানুষজনই বেশি। সেলফি তুলছে বই নিয়ে নিয়ে, অবাক কাণ্ড, খুবই ভালো লাগে দেখতে, যদিও বিক্রি নাই। সেলফির পাঠক বেশি ভাই, বই দেখে দেখে সব সেলফি তুলে চলে যায়। এবছর বই মেলাতে হচ্ছে ছবি তোলার জন্য মানুষ বেশি আসতেছে। বইয়ের মেলায় মোবাইল ফোনের ক্যামেরা এখন গুরুত্বের শীর্ষেই আছে। মেলায় আসছেন আর ছবি তুলছেন না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়িতে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শেখার কাজ চলছে ধীরলয়ে। 2017 সালে প্রাক প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামে ও সমতলে 5টি মাতৃভাষা শিক্ষা স্কুল চালু হয়। তবে শিক্ষক ও ক্লাসের সময় স্বল্পতায় তা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি চিংমে প্রু মারমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম দফায় চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রি ও গারো সম্প্রদায়ের মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা কাজ চালু হয়। 2017 সালে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে নিজ নিজ মাতৃভাষার বর্ণমালার বইও দেওয়া হয়। অনেক উৎসাহ নিয়ে কার্যক্রমটি শুরু হলেও এখন স্কুলগুলোতে এই কাজে অনেকটাই স্থবিরতা দেখা দিয়েছে। পেরাছড়া স্কুলে ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত 2 শিক্ষকের একজন ছুটিতে আছেন, অন্যজন বদলি হয়ে গেছেন, তাই ভাষা শেখার ক্লাসটি আর হয় না। চাকমা ভাষায় শিক্ষকটি বর্তমানে মাতৃত্ব ছুটিতে রয়েছেন, আর ত্রিপুরা ভাষায় শিক্ষকটি বদলি হয়ে গেছেন বলেই এখানে মাতৃভাষার পাঠদান ব্যাহত হচ্ছে। কুকিছড়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকারা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাতেই তাদের সময় চলে যায়। আমাদের মাতৃভাষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। চাকমা ভাষা বিশেষজ্ঞরাও বলছেন, স্কুলগুলোতে এই কার্যক্রম তেমন চলছে না। এটা সফলতার জন্য শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার ক্লাস বাড়ানোর বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। কোনো কোনো জেলায় কোনো কোনো ইয়েতে হয়তো যে মাতৃভাষা শিক্ষার জন্য ওই ভাষাভাষী শিক্ষক নাই, তবে এটা লার্জ স্কেলে আরো বৃহৎ উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। এখন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার স্কুলে ভাষা ও সংস্কৃতির ক্লাস হয়। ক্লাস আরও বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। আধুনিক স্কিন কেয়ার পদ্ধতির বিদেশি ব্র্যান্ডগুলোর পাশে জায়গা করে নিতে এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাঞ্জেলিনার পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই আয়োজনে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় জনপ্রিয় অভিনেত্রী নাফিজা তুষিকে। এছাড়া অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার সেলস মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার ফ্যাক্টরি অপারেশনস দীপঙ্কর বিশ্বাস, জেনারেল ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নাহিদ নেওয়াজ, ব্র্যান্ড ম্যানেজার রৌনক জাহান ও ব্র্যান্ড লিড আনান মাসুম অহনা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 21 প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, নেই জঙ্গি হামলার আশঙ্কা। যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী, সৃজনশীল, 21 পদক দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বিতর্কিত নির্বাচনের জন্য 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর, দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা। নিজস্ব সক্ষমতায় রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী, বললেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী করার উদ্যোগ। উত্তরায় বাসে গণছিনতাইয়ের অভিযোগ এনে এক নারীর ফেসবুক স্ট্যাটাস, সত্যতা মেলেনি বলছে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।